আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। কলকাতা থেকে ছাত্র, ডাক্তার, ন্যাশনাল গার্ড মিলে প্রায় ৬,০০০ লোক পাটনায় জমা হয়েছে। দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে। আমি হাজারখানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে। আসানসোল মুসলিম লীগ নেতা মৌলানা ইয়াসিন সাহেবকে টেলিগ্রাম করা হয়েছে। তিনি 2খানা ট্রাক ও কিছু ভলেন্টিয়ার নিয়ে স্টেশনে হাজির ছিলেন। লোকগুলিকে প্ল্যাটফর্মেই রাখা হলো। অনেক লোক জখম ছিল। নুরুদ্দিন শহীদ সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলেছে। পাটনা থেকেও খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও এসডিওকে হুকুম দিয়েছেন এদের জায়গা ও খাওয়ার ব্যবস্থা করতে। নুরুদ্দিন কলকাতা থেকে আমাকে সাহায্য করবার জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে। এসডিও ছিলেন একজন ইউরোপিয়ান। তিনি যুবক ও খুবই ভদ্রলোক। শহীদ সাহেব হুকুম দিয়েছেন যে সমস্ত ব্যারাক যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য, সেগুলির মধ্যে রিফিউজিদের রাখতে। সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল। তার বিলি বন্টনের জন্য এসডিও, আসানসোল মুসলিম লীগ নেতারা ও আমি একটা বৈঠক করলাম। প্রথমে ক্যাম্প খোলা হলো নিগাহ নামে একটি ছোট্ট গুদামে। সেখানে হাজারখানেক লোক ধরবে। পরে কান্দুলিয়া ক্যাম্প খোলা হলো। এতে প্রায় 10,000 লোকের জায়গা হবে। আমি এই ক্যাম্পের নাম দিলাম হিজরতগঞ্জ। মৌলানা ইয়াসিন নামটা গ্রহণ করলেন এবং খুশি হলেন। আসানসোল স্টেশনে ও পরে রানীগঞ্জ স্টেশনে মুহাজিরদের নামানো হতো। পরে ট্রাক ভরে ক্যাম্পগুলিতে নিয়ে আসা হতো। আমার সাথে সকল সময়ের জন্য কাজ করতেন মৌলানা ওয়াহিদ সাহেব। আমরা একসাথে পড়তাম। এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব। আমাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না। মুহাজিরদের জন্য যা পাক করতাম তার থেকেই কিছু খেয়ে নিতাম। দোকানপাট কিছুই ছিল না। শত শত লোক রোজই আসছে। দিনে একবেলার বেশি খেতে দিতে পারতাম না। একটা হাসপাতাল করেছিলাম। ময়মনসিংহের ডাক্তার আব্দুল হামিদ এবং গফরগাঁয়ের ডাক্তার হজরত আলী এই হাসপাতালে কাজ করতেন। আসানসোলের এসডিও মিস্টার রোজ 4-5 দিন পরে একজন বৃদ্ধা মেম সাহেবকে নিয়ে আসলেন। তিনি আমাদের কাজের প্ল্যান করে দিয়ে সাহায্য করবেন। কারণ এই ভদ্র মহিলা যুদ্ধের সময় ব্রহ্মদেশ থেকে যখন লোক পালিয়ে আসছিল তখন সরকারি ক্যাম্পের সাথে জড়িত ছিলেন। তিনি যে প্ল্যান দিলেন তাতে কাজের সুবিধাই হলো। 6-7 দিন পর বাংলা সরকার জনাব সলিমুল্লাহ ফাহমিকে বিহার মুহাজিরদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করলেন। তিনি আসানসোলে এসে আমার খোঁজ করেন। পরে ময়রা ক্যাম্পে এসে আমাকে পেলেন। তিনি ক্যাম্পগুলিকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। মুসলিম লীগ স্বেচ্ছাসেবকরাও কাজ করলেন। আমি ও সলিমুল্লাহ সাহেব পরামর্শ করে মুহাজিরদের থেকে সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, রেশন ইনচার্জ
দারোয়ান ও অন্যান্য কর্মচারী নিযুক্ত করলাম। এক জায়গায় খানা পাকানো সম্ভবপর হচ্ছে না। রেশন কার্ড করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল, জ্বালানি কাঠ, মরিচ, পেঁয়াজ সব কিছুই 7 দিনের জন্য দিয়ে দেওয়া হবে। শুধু মাংস একদিন পর পর দেওয়া হবে। মুহাজিররা এই বন্দোবস্তে খুশি হলেন। এই সমস্ত ঠিক করতে 1 মাস হয়ে গেল। এই সময় বিহার থেকে জাফর ইমাম সাহেব মুহাজিরদের বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখবার জন্য এলেন। আমার সাথেও দেখা করলেন আমাদের অফিসে। আমরা একটা অফিস খুলেছিলাম, তার পাশেই আমরা থাকতাম। আমাদের পাকের বন্দোবস্ত হয়েছিল ওইখানেই। আমাদের সংগঠন এবং ব্যবস্থাপনা দেখে তিনি আমাকে ও আমাদের সহকর্মীদের অনেক ধন্যবাদ দিয়েছিলেন। মুহাজিরদের সাথে দেখা করে তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন। পরে ময়রা ও মাধাইগঞ্জে ক্যাম্প খুললাম। এই 2 ক্যাম্পে প্রায় 10,000 মুহাজির দেওয়া হয়েছিল। অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলিও এসেছিলেন। মুহাজিরদের আর আসানসোল এরিয়ায় জায়গা দেওয়া সম্ভব হবে না। আমরা এরপরে বিষ্ণুপুর, অন্ডাল, বর্ধমানেও কিছু কিছু মুহাজির পাঠালাম। আমার সাথে যে সমস্ত কর্মী ছিল, আহার নিদ্রার অভাব ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল। তাই অনেককে পূর্বেই কলকাতায় পাঠিয়ে দিয়েছি। আমারও জ্বর হয়ে গিয়েছিল। এই সময় মোহাম্মদ আলী ও AFM আব্দুর রহমান মন্ত্রী ছিলেন। তাঁরা বেগম সুলাইমান, ইফফাত নসরুল্লাহ ও আরও কয়েকজন কর্মচারী সহ আসানসোলে আসেন। আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিল। আমিও আসানসোলে তাঁদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তাদের নিয়ে ক্যাম্পগুলি দেখানো হয়েছিল। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথেই কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হলাম। বেগম সুলাইমান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। 1.5 মাস পরে আমি কলকাতায় হাজির হলাম অসুস্থ শরীর নিয়ে। বেকার হোস্টেলে এসেই আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। আমার জ্বর মোটেই ছাড়ছিল না। আজ এ পর্যন্ত।